হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব বাচ্চাদের মাথায় তেল মাখানো নিয়ে বেশ কিছু ইনফরমেশন, মানে বাচ্চাদের মাথায় তেল মালিশ সম্পর্কিত অনেক ইনফরমেশন, বেবি হেয়ার অয়েল মাসাজ। তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কোন বয়স থেকে বাচ্চাদের মাথায় তেল মাখানো যেতে পারে, সপ্তাহে কতদিন বাচ্চাদের মাথায় তেল মাখানো যেতে পারে এবং কোন কোন তেল আমরা চুজ করতে পারি বাচ্চাদের মাথায় তেল মালিশের জন্য। এছাড়াও দিনের কোন সময়টা সব থেকে উপযুক্ত সময় বাচ্চাদের মাথায় তেল মালিশের জন্য। তো এই সবগুলো বিষয় নিয়ে অনেক ইনফরমেশন আজকের ভিডিওটিতে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে আপনার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি কেন বাচ্চাদের মাথায় তেল মাখানো উচিত বা কেন দরকার। দেখুন, বাচ্চাদের মাথায় বা স্কাল্পে যখন আমরা তেল মালিশ করব তখন কিন্তু দেখা যায় যে বাচ্চাদের খুব রিল্যাক্স হয়, বাচ্চাদের ঘুম ভালো হয়। এছাড়াও এই যে আঙুলগুলোর মাথা দিয়ে যখন আপনি বাচ্চার স্কাল্পে তেলটা ভালো করে ঘষবেন বা ভালো করে মালিশ করবেন, এতে করে হবে কি বাচ্চাদের স্কাল্পে যে ড্যান্ড্রফ প্রবলেমটা থাকে, মানে খুশকি প্রবলেমটা থাকে, তা কিন্তু সলভ হয়ে যায়, খুশকিগুলো কিন্তু দূর হয়ে যায়। এছাড়াও বাচ্চাদের মাথায় যখন তেল মালিশ করা হবে দেখা যাবে চুলের কোয়ালিটিটাও খুব ভালো হবে। তো সবকিছু মিলিয়ে আমি যদি বলি বাচ্চাদের মাথায় তেল মালিশ করা ভীষণ জরুরি এবং আমাদের সবারই উচিত অবশ্যই বাচ্চাদের মাথায় তেল মালিশ করা। তো সারাদিনের মধ্যে কোন টাইমটা সব থেকে উপযুক্ত সময় বাচ্চাদের মাথায় তেল মালিশ করানোর জন্য। তো বাচ্চাদের মাথায় যখন তেল মালিশ করা হয় বা বাচ্চাদের স্কাল্পে যখন তেলটা মালিশ করা হয় বা নর্মালি যখন তেল মাখানো হয়, তখন আমরা সবাই হয়তো জানি যে কোনো পার্টিকুলার তেল অথবা কোনো সময় কোনো বাচ্চাদের যখন তেল মালিশ করা হয় তখন কিন্তু নাক দিয়ে পানি পড়তে পারে, হাঁচি হতে পারে, একটু অ্যালার্জির যে সিমটমগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা দিতে পারে। এছাড়া বাচ্চার মাথার চুলগুলো কিন্তু আঠালে বা চিটচিটে হয়ে যেতে পারে। এছাড়া বাচ্চার মাথা কিন্তু ঘেমে যেতে পারে। এই প্রবলেমগুলো কিন্তু হয়ে যেতে পারে বা হতে পারে, আমরা সবাই কিন্তু জানি। বাচ্চারা তো রাতে ঘুমিয়ে পড়ে, আমরাও ঘুমিয়ে যাই। বাচ্চাদের রাতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে কিনা, কোনো সিমটম এরকম হচ্ছে কিনা, হাঁচি, সর্দি, কাশি বা নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধর মতো একটু অবস্থা হয়ে যাওয়া, এই সিমটমগুলো যদি হয় আমরা কিন্তু বুঝতে পারি না। আর এই যে সারা রাত ধরে বাচ্চার মাথায় তেল ছিল সেটার কারণে কিন্তু দেখা যায় বাচ্চার চুলটাও একটু চিটচিটে হয়ে আছে, একটু ওয়েট আছে, মানে একটু ভেজা হয়ে আছে, বালিশটাও একটু ভিজে আছে, সেই থেকেও বাচ্চার কিন্তু একটু ঠান্ডা লাগার মতো সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আমি পার্সোনালি মনে করি, আমার পার্সোনালি সাজেশন থাকবে সবার জন্য, যে রাতের বেলায় বাচ্চাদের মাথায় তেল মালিশটা একদমই উপযুক্ত সময় নয়। কেননা যদি রাতের বেলায় আমরা বাচ্চাদের মাথায় তেল মাখাই বা তেল মালিশ করে দিই তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু বাচ্চা ফেস করতে পারে এবং এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। এছাড়া আমরা যদি দিনের বেলায় বাচ্চাদেরকে মাথায় বা স্কাল্প একটু তেল মালিশ করে দিই তাহলে কিন্তু হবে কি এই সিমটমগুলো যে হচ্ছে বা হচ্ছে না সেটা কিন্তু আমরা অবজার্ভ করতে পারবো। তো দিনের বেলা কোন টাইমটা বাচ্চাদের জন্য সব থেকে ভালো টাইম? আমি পার্সোনালি মনে করি যে সকালবেলা কিন্তু বাচ্চাদের মাথায় তেল মালিশের জন্য একদম উপযুক্ত একটি সময়। সকালবেলা কোন সময়টায়? দেখুন, ব্রেকফাস্ট করার পরে যে 9টা, 9:30 বা 10টা বা 10:30টার দিকে যদি আমরা তেলটা মালিশ করি বাচ্চাদের মাথায় তাহলে দেখা যায় কি গোসলটা আমরা নিশ্চয়ই 1টা বা 12টা, 12:30টার মধ্যে করাই। তো বাচ্চা কিন্তু 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম পাচ্ছে এবং এই 2-3 ঘন্টার মধ্যে কিন্তু বাচ্চার মাথায় যে স্কাল্পে যে আমরা তেলটা লাগিয়ে রাখি সেই তেলটা কিন্তু স্কাল্পে অ্যাবজর্ব হওয়ার জন্য বেশ একটা সময় পাচ্ছে এবং এইটুকু সময়ের মধ্যে কিন্তু স্কাল্পে তেলটা অ্যাবজর্ব হয়ে যায় এবং যে এক্সেস তেলটা রয়েছে, যে স্কাল্পের বাইরে যে তেলটা রয়েছে, তা কিন্তু আমরা যখন বাচ্চাদেরকে গোসল করাই তখন কিন্তু এই যে স্কাল্পের যে বাইরের এক্সেস তেলটা সেটা কিন্তু সরে যায় বা সেটা কিন্তু ক্লিন হয়ে যায়। এবং আমরা তো জানি যে আমরা যখন বাচ্চাদেরকে গোসল করাই তখন কিন্তু হালকা একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করাই এবং সেই ক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানিটা এই তেলটাকে সরিয়ে দিতে বেশ সাহায্য করে। তো সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে যখন গোসল করাবেন তখন যে কুসুম গরম পানিটা দিয়ে যখন বাচ্চাকে গোসল করাবেন তখন এই যে আঙুলের যে এই পোর্শনগুলো রয়েছে টপ লেভেলে, এটা দিয়ে একটু ভালো করে মালিশ করে দিবেন গোসলের সময় পানি দিয়ে। তখন হবে কি যে এক্সেস তেলটা রয়েছে সেটা কিন্তু সরে যাবে। আরেকটা জিনিস অবশ্যই মেনটেন করবেন, বাচ্চার মাথায় তেল মালিশের আগ মুহূর্তে বাচ্চাদের চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নেবেন এবং তেল মালিশের পরেও কিন্তু চুলটা একটু আঁচড়ে দিবেন। তাতে করে কিন্তু বাচ্চা বেশ রিল্যাক্স ফিল করবে এবং বাচ্চার মাথায় কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হবে। একদম সংক্ষেপে যদি আমি বলি যে বাচ্চাদের জন্য তেল মালিশের জন্য সব থেকে ভালো এবং পারফেক্ট টাইম কোনটা দিনের মধ্যে, তাহলে সেটা হচ্ছে মর্নিং আওয়ার বা ব্রেকফাস্টের পরের যে সময়টা সেই সময়টায়। সেটা 9টা থেকে 9:30টার মধ্যে হতে পারে, আবার 10টা থেকে 10:30টার মধ্যেও হতে পারে। কতদিন পর পর বাচ্চার মাথায় তেল লাগানো যেতে পারে বা তেল মালিশ করা যেতে পারে? দেখুন, আপনি এটা প্রতিদিনই লাগাতে পারেন বা এটা ডিপেন্ড করবে যে আপনার বাচ্চা কতটুকু ফিট আছে বা তেল লাগানোতে কতটুকু সে সহ্য করতে পারছে। অনেকে আছে প্রতিদিন যদি তেল মালিশ করা হয় তাহলে ঠান্ডা লেগে যায়, ঠিক আছে, সর্দি কাশিতে বেশি ইনফেক্টেড থাকে। আমি পার্সোনালি সাজেস্ট করবো 2 দিন পর পর বাচ্চার মাথায় তেল মালিশ করতে বা তেল লাগাতে। কেননা এই 2 দিনই কিন্তু বাচ্চার স্কাল্প
স্ক্যাল্পটা কিন্তু রেস্ট পাবে, স্ক্যাল্পটা কিন্তু ভালো করে পুষ্টিটা পাবে। তো এই দুদিন কিন্তু দরকার বাচ্চার মাথার স্ক্যাল্পটা রেস্টের জন্য। তবে অবশ্যই কিন্তু যেদিন শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার পরের দিন কিন্তু চেষ্টা করবেন তেল লাগাতে, কেননা শ্যাম্পু করলে কিন্তু স্ক্যাল্পের যে উপরে ভাগে যে তেলটা রয়েছে সেটা ক্লিন হয়ে যায়। তাছাড়াও স্ক্যাল্পটা কিন্তু একটু ড্রাই হয়ে যায়, এবং বেশি যদি ড্রাই থাকে সেই ড্রাইনেস থেকে কিন্তু ড্যান্ড্রফের প্রবলেম হতে পারে। তো সেই জন্য চেষ্টা করবেন যেদিন আপনি শ্যাম্পু করবেন তারপরের দিন যেন তেল লাগিয়ে দিতে পারেন। এই যে শ্যাম্পু করার ফলে স্ক্যাল্পটা ক্লিন হয়ে গেল, তাতে করে যখন তেল লাগানো হবে তখন কিন্তু তেলটা ভালোভাবে অ্যাবজর্ব হবে, মানে তেলটা ভালোভাবে শোষিত হবে। এবং এই যে তেলটা ভালোভাবে শোষিত হচ্ছে এবং অ্যাবজর্ব হচ্ছে, এতে করে কিন্তু স্ক্যাল্পটা ভালো থাকবে। এটা কিন্তু বাচ্চার স্ক্যাল্পের জন্য খুব ভালো এবং কিন্তু বাচ্চার চুলের জন্য খুব ভালো। কোন বয়স থেকে বাচ্চাদের মাথায় তেল লাগানো যেতে পারে বা তেল মাখানো যেতে পারে বা তেল মালিশ করা যেতে পারে? দেখুন, আমরা জানি যে তেল মালিশ করলে বা তেল মাখানো হলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বাচ্চাদের স্ক্যাল্পে, কেননা বাচ্চাদের স্ক্যাল্পটা ভীষণ ইম্যাচিওর থাকে এবং ভীষণ সেন্সিটিভ থাকে। তো দেখা যায় যে অনেকের স্ক্যাল্পে ফুসকুড়ি দেখা দিতে পারে, আবার অনেকের রানিং নোজ হতে পারে, সর্দি কাশি হাঁচি এগুলো লেগে যেতে পারে। তো অনেক বাচ্চারই এই প্রবলেমগুলো হতে পারে। সেই জন্য আমি পার্সোনালি সাজেস্ট করব একদম যে নিউবর্ন বেবি থেকে শুরু করে যে ছোট বাবুরা রয়েছে তাদের মাথায় তেল লাগানো থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকটি বাচ্চারই জন্মের সময় তার মাথায় চুল থাকে। তো সেই যে চুলটা যখন ফেলে দেওয়া হবে তারপর যে নতুন চুল গজাবে, সেই নতুন চুল গজানোর কিছুদিন পর থেকে আপনি আস্তে আস্তে করে মাথায় অল্প অল্প করে তেল লাগাতে পারেন বা তেল মালিশ করে দিতে পারেন হালকা আলতু ভাবে। তবে তার আগে অবশ্যই আপনাকে একজন পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলতে হবে, মানে একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে। কেননা ছোট বাবুদের ক্ষেত্রে আপনি যাই করেন, বডি মালিশ করেন, সেটা বডিতেই হোক বা মাথার স্ক্যাল্পেই হোক, আপনাকে কিন্তু অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কেননা প্রত্যেকটা বেবি কিন্তু ডিফারেন্ট এবং আলাদা, একজনের সাথে কিন্তু আরেকজনের মিল নেই। একজন বেবিকে যদি 2 মাস বা 3 মাস বয়সে তেল মালিশ করা শুরু করেন, মানে মাথার হেয়ার অয়েল ম্যাসাজটা যদি শুরু করেন, অন্য এক বেবির ক্ষেত্রেও যে ঠিক সেই সময় ম্যাসাজ করবেন সেটা কিন্তু করা যাবে না। প্রত্যেকটা বেবি কিন্তু আলাদা, আপনাকে অবশ্যই কিন্তু একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিতে হবে। কোন বয়স থেকে বাচ্চাদের মাথায় তেল মালিশ করা যাবে, এটা স্ট্রেট ফরওয়ার্ড একটি অ্যান্সার হচ্ছে একদম ছোট বাবুদের কিন্তু মাথায় তেল মালিশ করা যাবে না। এবং জন্মের পর বাচ্চাদের মাথায় যে চুলটা থাকে সেই চুলটা পড়ে গিয়ে যখন নতুন চুল গজাবে তার কিছুদিন পর থেকে আপনি বেবি হেয়ার অয়েল ম্যাসাজ করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে একজন পিডিয়াট্রিশিয়ানের সাথে বা শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে নিতে হবে। তো আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই এখন ঘুরপাক খাচ্ছে যে কোন ধরনের তেলটা বাচ্চার মাথায় মালিশ করার জন্য উপযুক্ত, কোন তেলটা আমি চুজ করতে পারি বাচ্চাদের মাথায় লাগানোর জন্য বা বাচ্চাদের মাথায় মালিশের জন্য। দেখুন, বডি ম্যাসাজ অয়েল বলেন বা হেয়ার অয়েল ম্যাসাজ বলেন, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমি আপনাদেরকে সাজেশন দিব যে 100% পিওর এক্সট্রা ভার্জিন এডিবল অয়েল আপনারা চুজ করবেন যখন বাচ্চাদের জন্য তেল কিনতে যাবেন। তেলটি এক্সট্রা ভার্জিন বা এডিবল এটা কিভাবে বুঝবো? এটা তো আমি আগেও আমার ভিডিওগুলোতে বলেছি যে আপনারা যখন তেল কিনতে যাবেন তখন তার তেলের যে কন্টেইনারটা রয়েছে বা যে কৌটাটা রয়েছে সেটার গায়ে আপনি লেখাগুলো দেখে আপনি কিনবেন। সেটার গায়েই কিন্তু এই বিষয়গুলো লেখা থাকে যে কোন কোন ইনগ্রেডিয়েন্টস রয়েছে। তো যখন আপনি বাচ্চাদের জন্য তেল কিনবেন বাচ্চাদের মালিশের জন্য, সেটা হোক বডি ম্যাসাজ অয়েল বা বাচ্চাদের হেয়ার ম্যাসাজ অয়েল, সেটার মধ্যে কিন্তু এই লেখাগুলো দেখে কিনবেন যে 100% পিওর, এক্সট্রা ভার্জিন, এডিবল, কোল্ড প্রেসড, ঠিক আছে? তো এই লেখাগুলো দেখে আপনি তখন চুজ করবেন যে এটা বাচ্চার জন্য আপনি কিনতে পারেন। কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া বা আর্টিফিশিয়াল কালার বা আর্টিফিশিয়াল স্মেল দিয়ে যে তৈরি করা যে তেলগুলো রয়েছে তা কিন্তু বেবিদের জন্য একদমই ঠিক নয় এবং বেবিদের গায়ে এবং বেবিদের মাথায় মাখানো একদমই উচিত নয়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে বাচ্চাদের জন্য যখন তেল কিনবেন তখন তেলটা বিশুদ্ধ হওয়া ভীষণ জরুরি। তো বাচ্চাদের মাথায় লাগানোর জন্য বা বাচ্চাদের মাথায় মালিশের জন্য কি কি তেল আমরা চুজ করতে পারি বা কি কি তেল আমরা ব্যবহার করতে পারি? তো প্রথমে আমি বলবো নারিকেল তেল। দেখুন, নারিকেল তেলটা কিন্তু ভীষণ ভালো বাচ্চাদের মাথায় ম্যাসাজ করার জন্য, কেননা নারিকেল তেলে কিন্তু ভিটামিন ই রয়েছে যা বাচ্চাদের মাথার যে এই ড্যান্ড্রফ প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু দূর করে দেয়। এছাড়া নারিকেল তেল কিন্তু বাচ্চাদের চুলের গোড়া শক্ত করে, চুলটাকে মজবুত করে, স্ট্রং করে এবং চুলের হেলথটা কিন্তু খুব ভালো রাখে। তো ওভারঅল যদি বলি চুলের গ্রোথটাকে ভালো করে নারিকেল তেল বা কোকোনাট অয়েল। তো আপনি আপনার বাচ্চার মাথার চুল মালিশের জন্য অবশ্যই নারিকেল তেল বা কোকোনাট অয়েলটা চুজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখুন, শীতকালে কিন্তু বাচ্চাকে কোকোনাট অয়েল বা নারিকেল তেল দিয়ে বাচ্চার মাথায় কিন্তু মালিশ করা যাবে না, কেননা এই সময় যদি আপনি বাচ্চার মাথায় মালিশ করেন বা বাচ্চার চুলে লাগান তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চার স্ক্যাল্পে এই যে কোকোনাট অয়েলটা জমে থাকে, অল্প অল্প করে জমে থাকে এবং এটা কিন্তু শ্যাম্পু করার পরেও দেখা যায় থেকে যায়। সেই কারণে আমি আপনাদেরকে পার্সোনালি সাজেশন দিব যে উইন্টার সিজন বা শীতকালে বাচ্চাদের মাথায় লাগানোর জন্য কোকোনাট অয়েল বা নারিকেল তেলটা চুজ না করাই ভালো।
এরপরে যে তেলটির কথা বলবো তা কিন্তু বাচ্চাদের চুলের জন্য ভীষণ উপকারী এবং ভিটামিন ই সমৃদ্ধ এই তেলটি। এটি হচ্ছে বাদাম তেল বা আমন্ড অয়েল। দেখুন, আমন্ড অয়েল কিন্তু বাচ্চাদের জন্য, বডির জন্য কিন্তু ভীষণ ভালো। আবার বাচ্চাদের মাথায় যদি আপনি লাগাতে চান বা মাথায় মালিশ করতে চান সেটার জন্য কিন্তু ভীষণ ভালো। এটা কিন্তু বাচ্চাদের চুলকে স্ট্রং করে, চুলের গোড়া শক্ত করে, চুলকে মজবুত করে। মাথায় যদি অনেক বেশি ড্যান্ড্রফ বা খুশকি হয়ে যায়, যেটা অনেক বেশি, যেটাকে আমরা কার্ডাল ক্যাপ বলি, সেই প্রবলেমটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে। এরপরে যে তেলটির কথা বলবো তা হচ্ছে সর্ষে তেল। দেখুন, সর্ষে তেল কিন্তু বাচ্চাদের মাথার জন্যও লাগানো যেতে পারে এবং সর্ষে তেল কিন্তু বাচ্চাদের মাথার স্ক্যাল্পে যে ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা কিন্তু দূর করতে সাহায্য করে এবং সেটা থেকে কিন্তু মুক্ত রাখতে সাহায্য করে বাচ্চাদের স্ক্যাল্পকে। এছাড়াও চুলের গোড়া শক্ত করে, চুলকে মজবুত করে, চুলকে চকচকে করে। তবে এক্ষেত্রে একটি প্রবলেম রয়েছে, অনেক বেবিদেরই কিন্তু দেখা যায় যে সরিষার তেল দিয়ে যখন মাসাজ করা হয় তখন কিন্তু বাচ্চার মাথার চুলটা আঠালো হয়ে যায়, চিটচিটে হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি করতে পারেন, যেদিন আপনি বাচ্চার মাথায় সর্ষে তেল লাগাবেন বা যেদিন আপনি বাচ্চার মাথায় সর্ষে তেল দিয়ে মাসাজ করবেন সেদিন আপনি বাচ্চাকে শ্যাম্পু করিয়ে দিলেন যখন আপনি গোসল করাবেন। সেক্ষেত্রে হবে কি, চুলে ভালো একটা গ্লেজ দিবে, চুলে চকচকে ভাবটা কিন্তু বজায় থাকবে। এই তেলগুলো আপনি আপনার বাচ্চার মাথায় সারা সপ্তাহে অল্টারনেট করে করে লাগাতে পারেন এবং মাসাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোন তেলটা আপনার বাচ্চার মাথায় স্যুট করছে না বা কোন তেলটা মাখানোর পরে বা মালিশ করার পরে বাচ্চার চুলের জন্য সমস্যা হচ্ছে বা বাচ্চার মাথায় বিভিন্ন ফুসকুড়ি, দানা দানা ফুসকুড়ি উঠছে। এই প্রবলেমগুলো আপনি চেক করে নেবেন। তো কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার এই তেলটা স্যুট করছে না বা এই তেলটা স্যুট করছে? এই বিষয়গুলো কিভাবে বুঝবেন? তো চুলে তেল লাগানোর পরে বিভিন্ন সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলো বোঝার জন্য আপনি খেয়াল রাখবেন যে কোনো একটা তেল লাগানোর পরে বা তেল মালিশের পরে আপনার বাচ্চার মাথার চুল পড়ছে কিনা, হেয়ার ফল হচ্ছে কিনা, মানে চুল উঠছে কিনা। দেখুন, চুল পড়বে এটা তো নর্মাল, চুল পড়বে দেন আবার চুল গজাবে, এটা নর্মাল। বাট আপনি যদি দেখেন পার্টিকুলার কোনো তেল লাগানোর পরে চুল পড়ছে, সেক্ষেত্রে আপনি ওই তেলটা দেওয়া স্টপ করে দিবেন। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ওই তেলটা বেবির মাথায় স্যুট করছে না বা বেবির জন্য সুইটেবল না। যদি দেখেন পার্টিকুলার কোনো তেল মাখানোর পরে বাচ্চার হাঁচি, সর্দি, কাশি, নাক দিয়ে পানি পড়া, এই প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে এই তেলটা বাচ্চা সহ্য হচ্ছে না। সেক্ষেত্রে এই তেলটা আপনি স্টপ করে দিবেন। এছাড়া আপনি যদি দেখেন যে তেল মাখানোর পরে বেবির স্ক্যাল্পে ছোট ছোট দানা দানা ফুসকুড়ি উঠছে, সেই ক্ষেত্রে আপনি ওই তেলটাও লাগানো স্টপ করে দিবেন। আপনার জন্য আমার তরফ থেকে সব থেকে ভালো পরামর্শ হচ্ছে আপনার বাচ্চার স্ক্যাল্পের জন্য কোন তেলটা পারফেক্ট বা কোন তেলটা আপনি চুজ করবেন, সেক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন, আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন, একজন পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলবেন এবং বাচ্চাকে নিয়ে যাবেন এবং দেখাবেন যে আপনার বাচ্চার স্ক্যাল্পের জন্য কোন তেলটা আপনি চুজ করতে পারেন বা কোন তেলটা দিয়ে আপনি আপনার বাচ্চার মাথায় মালিশ করতে পারেন। এছাড়া আপনি যদি নিজেই চুজ করতে চান যে কোন তেলটা দিয়ে আপনি আপনার বাচ্চার মাথায় মাসাজ করবেন বা চুলে লাগাবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই বেবি অয়েল কেনার আগে সেই বেবি অয়েল কন্টেনারের গায়ে লেখাগুলো দেখে কিনবেন, আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম। যখন আপনি আপনার বাচ্চার গায়ে তেল মালিশ করবেন বা বাচ্চার মাথায় তেল মালিশ করবেন বা বাচ্চার মাথায় তেল লাগাবেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন যে সেটা বাচ্চার সহ্য হচ্ছে কিনা, সেটা বেবি ফ্রেন্ডলি হচ্ছে কিনা, বেবিটা অ্যাকসেপ্ট করছে কিনা বা বেবিটার কোনো অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে কিনা। যদি সেরকমটা দেখেন বা যদি মনে করেন যে আপনার বেবি সেটা স্যুট করছে না বা একদম কষ্ট হচ্ছে, বেবিটার বিভিন্ন প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি আপনার নিকটস্থ ডক্টরের কাছে যাবেন এবং বাচ্চার যে পেডিয়াট্রিশিয়ান রয়েছেন তার সাথে কথা বলবেন। তো আজকের ভিডিওটি আমি আর লেন্দি করছি না। আশা করি আমার আজকের ভিডিওটি থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন, বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।